If you want to work and build your career in marketing, it does not happen in AC room. It happens in the market. That's why the profession itself is called marketing. বাংলাদেশের ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে আনফরচুনেটলি দেখা যায় ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হলে ব্র্যান্ড চেঞ্জ হয়ে যায়, ব্র্যান্ডের হেড অফ মার্কেটিং চেঞ্জ হলে ব্র্যান্ড চেঞ্জ হয়ে যায়, ইভেন হয়তো বা ব্র্যান্ডের কোম্পানির যে মালিক পক্ষ যারা আছেন তারা যখন হঠাৎ করে কোনো ডিসিশন চেঞ্জ করেন সাথে সাথে ব্র্যান্ডের আগাপশতলা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্লিজ কানেক্ট উইথ ইয়োর কনজিউমার অলওয়েজ। ইফ ওয়ান থিং দ্যাট ক্যান কিল এ ব্র্যান্ড ফাস্টেস্ট, দ্যাট ইজ দ্য ইনকনসিস্টেন্সি। এআই ইজ এ টুল, ডিজিটাল মার্কেটিং ইজ অলসো এ মিডিয়াম অ্যাজ এ টুল। যদি এআই দিয়ে নিজের ছবি বানাচ্ছি, বুর্জ আল খলিফার উপরে নিজের ছবি বসাচ্ছি, এইটা করছি ওইটা করছি, এটার জন্য তো এআই না। আপনি যখন জুনিয়র আপনার জন্য শেখার অপশন তত বেশি, বিকজ কস্ট অফ ইয়োর মিস্টেক ইজ মাচ লেস। ওয়ান্স you are senior, you have less scope to do mistake and trial and error. দেখা যায় যে মার্কেটিং সবচেয়ে কম বোঝে হচ্ছে মার্কেটিয়াররা, মার্কেটিং সবচেয়ে ভালো বোঝে হচ্ছে যারা মার্কেটিং এ কাজ করে না তারা। Yeah, 21 years. It went like a blink of an eyes. But এর ভেতরে এই জার্নিতে বেশ কিছু ভালো অভিজ্ঞতা আছে, চ্যালেঞ্জিং অভিজ্ঞতা আছে, মনে রাখার মতো মুহূর্ত আছে। আমার মনে হয় ওয়ান অফ দ্য জিনিস যেটা আমাকে ইম্প্যাক্ট করে বা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে সেটা হচ্ছে যে দিস হ্যাপেন ইন নেসলে। আমরা একটা নেসলেতে যখন আমি ক্যাটাগরি ম্যানেজার, ক্যাটাগরি হেড, আমি বেভারেজ ক্যাটাগরি দেখতাম। নেসক্যাফে ওয়াজ দ্য ব্র্যান্ড আন্ডার দ্যাট ক্যাটাগরি। সো আমরা একটা বড় একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এবং অ্যাক্টিভিটি নিয়ে উই ওয়ার প্ল্যানিং। ইট ওয়াজ এ হিউজ অ্যাক্টিভিটি অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি ওয়াজ সো বিগ দ্যাট আই হ্যাড টু কাইন্ড অফ 2 বছরের বাজেট আমাকে পুল করে একবারে 4 মাসের ভিতরে অ্যাক্টিভিটিটা নামাতে হবে। সো দ্যাট ওয়াজ এ ম্যাসিভ ওয়ান। সো যেহেতু এত বড় একটা প্ল্যানিং এবং ইট ওয়াজ এ হিউজ স্ট্র্যাটেজিক্যাল মুভ, সো এটা নিয়ে সবার ভিতরে খুব ডাউট ছিল যে এটা করবো কি করবো না ইত্যাদি। তো আমরা প্রায় মাস 2-3 এটা নিয়ে অনেক রকম অ্যানালাইসিস, ইভ্যালুয়েশন, অনেক কিছু করা হয়েছে। বাট ইট কেম ডাউন টু এ পয়েন্ট যেখানে লাস্ট ডেতে যেখানে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আদৌ আমরা এটাকে করবো কি করবো না। সো তখন আমাদের নেসলেতে তখন যে এমডি ছিলেন সুইস, লহ থেরন, ও আমাকে একটা কথা বললো। আমি যখন আমি ফাইনালি বসা ওর রুমে, এমডি রুমে, অ্যান্ড উই ওয়ার ডিসকাসিং যে কী ডিসিশন নিব। সো হি সাইড এ very interesting thing. সে আমাকে বললো যে গালিব, if we do this activity there can be two possibilities. 50% পসিবিলিটি হচ্ছে যে এটা সাকসেসফুল হবে, 50% হচ্ছে এটা সাকসেসফুল হবে না, এটা ফেল হবে। And if we do not do this activity or do this strategy, then there is only one possibility, সেটা হচ্ছে এটা 100% ফেল হবে। সো আমার মনে হয় 50% সাকসেসের জন্য ট্রাই করা উচিত rather than accepting 100% failure উইদাউট ট্রাইং। দ্যাট ওয়াজ এ ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট এবং এই জিনিসটা আমার ভেতরে এখনও কাজ করে। দিস হ্যাপেন লাইক অলমোস্ট 15-16 ইয়ার্স অ্যাগো। বাট পরবর্তী 16 বছর এটা আমাকে, যখনই আমি কোনো ইনডিসিশনে ভুগি অথবা কাইন্ড অফ যে রিস্কের ইনডিসিশন ইন টার্মস অফ রিস্ক, যে রিস্কটা নেব কি নেব না, আমার লহর কথাটা মনে হয় এবং যে আমি কি 50% সাকসেসের জন্য ট্রাই করবো আর আমি 100% ফেলিয়ারের জন্য বসে থাকবো। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি পাওয়ারফুল থিং, আমার কাছে মনে হয় আমাকে অনেকখানি শেপ আপ করেছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ওয়ান অফ দ্য মোমেন্ট যখন আমি আরলাতে ছিলাম, আমরা যখন ফর দ্য ফার্স্ট টাইম বাই এনি মিল্ক ব্র্যান্ড বাংলাদেশের হাউস হোল্ড, অর্থাৎ বাংলাদেশের কত বাসায় একটা মিল্ক বা একটা প্রোডাক্ট ইউজ হয় প্রতি মাসে বা মুভিং অ্যানুয়াল টোটালে, সেটার একটা ক্যালকুলেশন আমরা বা একটা রিপোর্ট আমরা রিসার্চ আমরা পেতাম। সো ওখানে ফর দ্য ফার্স্ট টাইম যখন 50% চেঞ্জ হলো, 50% অ্যাচিভ হলো বাই মাই ব্র্যান্ড ডানো দ্যাট টাইম, দ্যাট ওয়াজ এ হিউজ মোমেন্টাস মোমেন্ট ফর মি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য অর্গানাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ফর দ্য টিম অ্যাজ ওয়েল। এবং দ্যাট ক্রিয়েটেড এ ডিফারেন্ট টাইপ অফ ফিলিংস। কেন? বিকজ একটা দেশের অর্ধেক বাসায় আমার প্রোডাক্টটা অফিসিয়ালি আছে এবং এটা অর্ধেক মানুষ ব্যবহার করছে আমার প্রোডাক্টটা, এটা একটা বিশাল সেন্স অফ অ্যাচিভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্স অফ রেসপন্সিবিলিটি। অ্যান্ড দ্যাট টট মি দ্যাট যে হাউ ইউর হার্ডওয়ার্ক ক্যান পে অফ অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ইট ইনক্রিজ ইউর রেসপন্সিবিলিটি। আই থিঙ্ক দিজ আর দ্য টু থিংস, অ্যাপার্ট মানে ইনক্লুডিং মেনি আদার মোমেন্টস আমার ক্যারিয়ারে আছে, বাট দিজ আর দ্য টু মোমেন্টস আমি রিয়েলি
চেরিশ করি এবং আমাকে ইন্সপায়ারও করে, আমাকে অনেক কিছু শেখায়ও। না, ব্যাপারটা আসলে মার্কেটিংয়ে কাজ করলে আমি বড় ব্র্যান্ড বা বড় অর্গানাইজেশনে কাজ করব, দ্যাটস এ ডিফারেন্ট ক্যারিয়ার। বাট আমার কাছে যেটা শুরু থেকে মনে হতো যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য ব্র্যান্ড অর ফর দ্য কোম্পানি উইচ ক্যান ক্রিয়েট বিগার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি ইন টার্মস অফ কনজিউমার ইন এ পজিটিভ ওয়ে। সো সেখান থেকেই আসলে যখন আমি নেসলেতে শুরু করেছি বা অন্যান্য অর্গানাইজেশনে গিয়েছি, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য থট অলওয়েজ প্লেড ইন মাই মাইন্ড যে অর্গানাইজেশনটা বা এই ব্র্যান্ডটা আসলে পজিটিভলি ইম্প্যাক্ট ক্রিয়েট করে কিনা মানুষের জীবনে। এবং বিকজ এটা যখন করে না, তখন ইউ ফিল ভেরি হাইলি রেসপন্সিবল অ্যান্ড ইউ ফিল মোটিভেটেড যে আমার কাজটা, আমি সকালবেলা উঠে যখন অফিসে যাচ্ছি, আই এম নট গোয়িং অফিস অনলি টু আর্ন মানি অর অনলি ফর মাইসেলফ। তখন প্রশ্নটা এরকম হয় যে যদি আজকে আমি অফিসে না যাই তখন কি হবে, তাহলে কি হবে? আমি যদি আজকে অফিসে না যাই বা আমি যদি আমার কাজটা ঠিকমতো না করি, তাহলে আসলে ইম্প্যাক্টটা শুধু আমার জন্য বা আমার অফিসের জন্য বা আমার বিজনেসের জন্য না, তাহলে আমার প্রোডাক্টের উপরে বা আমার ব্র্যান্ডের উপরে যে কোটি কোটি মানুষ ডিপেন্ডেন্ট, তাদের লাইফেও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট টাইপ অফ মোটিভেশন। সো আই থিঙ্ক স্টিল টুডে দ্যাট ইজ দ্য মোটিভেশন দ্যাট ড্রাইভস মি এ লট রাদার দ্যান এনিথিং এলস। যে আমি বিগ বিজনেস বা বিগ ব্র্যান্ডের থেকেও এমন প্রোডাক্ট বা বিজনেসে বা অর্গানাইজেশনে কাজ করতে চাই যাদের ইম্প্যাক্টটা সোসাইটিতে এবং মানুষের মাঝখানে অনেক বড়, এবং দ্যাট ইজ এ হিউজ যেটা বললাম যে ড্রাইভিং ফোর্স ফর এভরিডে ওয়ার্ক। যেহেতু রেজাল্ট সবাই জানেন, সো স্ট্র্যাটেজি বলাই যায়, গোপন কিছু না। অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম হচ্ছে উইথ দ্য ভেরি পিওর ডাটা ড্রিভেন ইনসাইট থেকে। একটা ছিল কনজিউমার ইনসাইট, আর একটা ছিল হচ্ছে মার্কেট থেকে মার্কেট ডাটা। সেটা হচ্ছে ইনসাইটটা ছিল হচ্ছে যে বাংলাদেশের মানুষের জন্য মিল্ক ইজ অ্যান এসেনশিয়াল প্রোডাক্ট। ইটস নট অনলি ফর নিউট্রিশন পারপাস, ইট হ্যাজ এ হিউজ ইমপ্লিকেশন অর হিউজ ইউসেজ ইন আদার থিংস। ফর এক্সাম্পল টি। ইনফ্যাক্ট আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশে যত পাউডার মিল্ক ব্যবহার হয় প্রতি বছর, তার প্রায় 75% পাউডার মিল্ক ইউজ হয় হচ্ছে ফর টি এবং ডেজার্ট পারপাস। অনলি 20 to 25% ইউজ হয় হচ্ছে মিল্ক ড্রিঙ্কিং পারপাসে। সো দ্যাট ওয়াজ এ হিউজ দ্যাট ইজ এ পিস অফ ইনফরমেশন যেটা আমাদের স্ট্র্যাটেজিতে মেক করতে অনেকখানি হেল্প করেছে। আর সেকেন্ড যেটা ছিল, সেকেন্ড যে ইনফরমেশনটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের, আমরা যখন এটা লঞ্চ করেছিলাম তখন পর্যন্ত বাংলাদেশের সমস্ত পাউডার মিল্ক ব্র্যান্ড বেসিক্যালি আপার এশেলন অফ দ্য সোসাইটি, অর্থাৎ আমার সোসাইটির যারা একদম উপরের অংশে, ইনকাম লেভেলের উপরের অংশে থাকে, তাদের ভেতরেই অপারেট করত, একদম টপ এন্ড এবং টু সাম এক্সটেন্ট মিড এন্ড। বটম অফ দ্য পিরামিড যেটাকে আমরা বলি, বা লোয়ার সেগমেন্ট অফ দ্য পিপল অ্যান্ড অলসো মিড টু লোয়ার সেগমেন্ট, এই সেগমেন্টটা আসলে রেগুলার মিল্ক খাওয়ার মতো অ্যাফোর্ডেবিলিটি ছিল না, এবং বাজারে এমন কোনো পাউডার মিল্ক ছিল না যেটা এখানে অপারেট করতে পারে। সো বাট তারাও তো চা খায়, তারাও মিল্কের প্রয়োজনীয়তা বোঝে এবং মিল্ক খেতে চায়, তাদের বাচ্চাদেরকেও মিল্ক দিতে চায়, তাদের দৈনন্দিন জীবনেও মিল্কের একটা বড় প্রয়োজনীয়তা আছে। সো এই যে কনজিউমার ইনসাইটটা যে মিল্ক ইজ নট এ লাক্সারি, এটা এসেনশিয়াল এবং এটা সবার জন্যই দরকার, কারণ যেটা বললাম যে মিল্ক না খেলেও চা তো খায়। সো দ্যাট ওয়াজ দ্য কনজিউমার ইনসাইট। আর মার্কেট ডাটা ছিল হচ্ছে যে আমার মিড টু বটম এই সেগমেন্টে হিউজ একটা সেগমেন্ট, আমি যদি পার্সেন্টেজে বলি বা পপুলেশনে বলি, অলমোস্ট 65% অফ দ্য পপুলেশন, এই জায়গাটাতে কোনো ব্র্যান্ড অফার ছিল না। সো উই থট দ্যাট ইফ উই ক্যান কাম আপ উইথ এ প্রোডাক্ট যেটা এই সেগমেন্টে কাজ করবে, আমরা অফার করতে পারবো ইন টার্মস অফ প্রাইস, এবং নট অনলি প্রাইস, ইন টার্মস অফ দ্য এন্টায়ার ব্র্যান্ড পজিশনিং, তাহলে এটা কাজ করতে পারে। সো উই ইনোভেট দ্য প্রোডাক্ট অ্যাকর্ডিংলি। আমরা যখন ডানো ডেইলি পুষ্টি নিয়ে এসেছিলাম, it was half of the price than any other milk price in Bangladesh that time. Also it was not only a price game, because আমি যদি আমাকে শুধু প্রাইস না, আমাকে মার্কেটিংয়ের যে বাকি পিগুলো, আমার প্যাকেজিং বলেন, আমার অ্যাভেলেবিলিটি বলেন, মানে প্লেসমেন্ট বলেন, আমাকে কমিউনিকেশন বলেন, সেগুলোকেও আমাকে একই রকমভাবে টিউন আপ করতে হবে। সো উই কেম আপ উইথ দ্যাট ভেরি ইন্টারেস্টিং এসকিউ। 10 টাকার যে মিল্ক, এখন অনেক ব্র্যান্ডেরই 10 টাকার মিল্ক আছে, বাট উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান হু লঞ্চ দিস 10 টাকার এসকিউ। অলসো আমরা
ইনস্টেড অফ গ্রাম উই কেম আপ উইথ দ্য প্রাইস পয়েন্ট এসকিউ আমরা যদি বলি, অর্থাৎ আমাকে 10 টাকা থেকে একটা কাস্টমার হয়তো শুরু করবেন, বাট তাকে আমি ইভেনচুয়ালি 500 গ্রাম পর্যন্ত তার জার্নিটা কেমন হবে। সো ধাপে ধাপে আমরা এসকিউগুলো লঞ্চ করি যেন তার একটা ফুল ফ্লেজেড কনজিউমার বলেন বা কাস্টমার জার্নিটা যেন থাকে টু হায়ার এসকিউ। That was one. Also distribution we massively expansion করি, বিকজ যখনই আমি ছোট এসকিউ লঞ্চ করলাম তার মানে এটার ছোট এসকিউ কিন্তু মানুষ একবারে বাসায় কিনে নিয়ে যাবে না 500 গ্রাম বা 1 কেজির জন্য যেটা করা হয়। ছোট এসকিউ মানে হচ্ছে তিনি বারবার কিনবেন, আর যখন আমাকে একটা প্রোডাক্ট বারবার কেনাতে হবে তখন তার বাসার আশেপাশে বা তার হাতের কাছে আমার অ্যাভেলেবিলিটি থাকতে হবে, কারণ সে বাজারে যেহেতু আমার প্রোডাক্টটা বারবার কিনতে পারবেন না। সো উই এক্সপান্ডেড দ্য ডিস্ট্রিবিউশন ম্যাসিভলি। আমাদের ডিস্ট্রিবিউশন আমরা প্রায় 4 গুণ করে ফেলেছিলাম মাত্র 2-2.5 বছরের ভিতরে। অ্যান্ড প্রাইস পয়েন্ট ধরে রাখা, স্ট্র্যাটেজিক্যাল প্রাইস পয়েন্ট ধরে রাখা, আমাদের কমিউনিকেশনগুলো অ্যালাইন হয়েছিল ঠিক ওভাবে। আমরা ডিরেক্ট কমিউনিকেশন করি, মানে আমাদের মাস মিডিয়ার যে কমিউনিকেশন ছিল তার থেকেও বেশি আমরা ফোকাস দিয়েছিলাম আমাদের একদম এই প্রোডাক্টটার যে টিজি যারা, সেই টিজির কাছে গিয়ে হাটে বাজারে রাস্তায় গার্মেন্টস ফ্যাক্টরিতে এই সমস্ত জায়গায় গিয়ে আমরা তাদেরকে ডিরেক্টলি প্রোডাক্ট ডেমনস্ট্রেশন এবং প্রোডাক্ট কমিউনিকেশন করতাম। সো it was an all around effort by from all sides of the marketing P, 5P boli, 4P boli, 6P boli, এবং it was a beautiful team effort, এবং the result is we know how it massively got successful in Bangladesh among the consumers. আমার কাছে মনে হয় মেইন পার্থক্যটা হচ্ছে কনসিস্টেন্সি এবং দ্য ফোকাস অন ব্র্যান্ডিং। যেটা হয় গ্লোবাল ব্র্যান্ডগুলো অনেক লং টার্ম প্ল্যানিং নিয়ে শুরু করে বা প্ল্যানিং নিয়ে নামে, এবং তারা একটা লম্বা সময় ধরে বছরের পর বছর যুগের পর যুগ ধরে তাদের প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিটা কনসিস্টেন্ট রাখে, এবং দে আন্ডারস্ট্যান্ড যে আমার ব্র্যান্ডটা যদি ক্রিয়েট করতে পারি তাহলে আমার এটার ভ্যালুটা কতখানি বড় বা এটার লং টার্ম বেনিফিটটা কত হাই। আমাদের বাংলাদেশেও অনেকগুলো কোম্পানি এখন ব্র্যান্ড বিল্ডিং করছে বা অনেকগুলো স্ট্রং ব্র্যান্ড আছে, বাট তারপরে যদি আমি গ্লোবাল পার্সপেক্টিভে যদি কম্পেয়ার করি আমাদের স্ট্যাবলিশ ব্র্যান্ডের সংখ্যা এখনও বাংলাদেশে খুব বেশি না, এবং আমার এটার পিছনে একটা বড় কারণ মনে হয় যে এটা কনসিস্টেন্সিটা থাকে না। মানে বাংলাদেশের ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে আনফর্চুনেটলি দেখা যায় ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হলে ব্র্যান্ড চেঞ্জ হয়ে যায়, ব্র্যান্ডের হেড অফ মার্কেটিং চেঞ্জ হলে ব্র্যান্ড চেঞ্জ হয়ে যায়, ইভেন হয়তো বা ব্র্যান্ডের কোম্পানির যে মালিকপক্ষ যারা আছেন তারা যখন হঠাৎ করে কোনো ডিসিশন চেঞ্জ করেন সাথে সাথে ব্র্যান্ডের আগাপশতলা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, ব্র্যান্ড পুরো ব্যাপারটাই হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যাই করেন আপনাকে কনসিস্টেন্টলি করে যেতে হবে, এবং ইফ ওয়ান থিং দ্যাট ক্যান কিল এ ব্র্যান্ড ফাস্টেস্ট দ্যাট ইজ দ্য ইনকনসিস্টেন্সি। এবং আমাদের যেহেতু এই কনসিস্টেন্সিতে সমস্যা থাকে বা সমস্যা আছে, দ্যাট ইজ দ্য ওয়ান রিজন যের জন্য আমাদের আজকে বাংলাদেশের বয়স প্রায় 50-52 বছর চলছে, কিন্তু আমাদের হাতে এখনও 50টা ব্র্যান্ড নেই, স্ট্রং লোকাল ব্র্যান্ড নেই। আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে আমরা আমাদের স্ট্র্যাটেজি এবং ডিসিশনে কনসিস্টেন্ট না। উই চেঞ্জ টু ফ্রিকুয়েন্টলি অ্যান্ড উই চেঞ্জ উইদাউট এনি প্রপার আন্ডারস্ট্যান্ডিং অর টু সাম এক্সটেন্ট প্রপার স্ট্র্যাটেজি। সো এটা যখন হয় তখন আসলে হয়তো বিক্রি হচ্ছে, কমছে বাড়ছে, কিন্তু আলটিমেটলি ব্র্যান্ড তৈরি হচ্ছে না, অ্যান্ড দ্যাট হ্যাজ এ লং টার্ম ইম্প্যাক্ট ফর আওয়ার বিজনেস অ্যাজ এ হোল। I think two of the things are topmost important if we really want to compete in the global level, and আমাদের যদি গ্লোবালি আমাদের ব্র্যান্ডগুলোকে নিয়ে স্থান পেতে হয়। এক নম্বর হচ্ছে যে আমাদের ব্র্যান্ডের ট্রু ব্র্যান্ড বিল্ডিং যেটাকে বলে, অর্থাৎ কনসিস্টেন্টলি, আমি একটু আগে যেটা বলছিলাম, কনসিস্টেন্টলি ব্র্যান্ডের পারপাস এবং ব্র্যান্ডের পজিশনিং ঠিক রাখা, এইটা করতে হবে। এবং এটা করতে হলে ব্র্যান্ড ইজ নট অনলি অ্যাবাউট এ লোগো, ব্র্যান্ড ইজ অ্যাবাউট দ্য হোল কমিউনিকেশন, হোল লুক অ্যান্ড ফিল, হোল ডেলিভারি অ্যান্ড হোল পারসেপশন যেটা ক্রিয়েট করছে কনজিউমারের মাথায়। সো এই জিনিসটা আমাদের করতে হবে কনসিস্টেন্টলি। wherever our position is, whatever we decide to do, we need to keep on deciding that for a long time consistently, number one. Second হচ্ছে, দেখুন আসলে ব্র্যান্ড কি, আমরা অনেকে মনে করি যে আমার যে লোগোটা বা আমার যে প্যাকেজিং ডিজাইনটা এটাই ব্র্যান্ড, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ব্র্যান্ড, বাট অ্যাকচুয়ালি দ্য ব্র্যান্ড হচ্ছে একটা প্রমিস। আপনি যখনই বলছেন যে আমি একটা ব্র্যান্ড করতে চাই, অর্থাৎ আপনাকে আপনার কাস্টমার বা কনজিউমারকে যে প্রমিসটা করেছেন সেই প্রমিসটা আপনাকে ফুলফিল করতে হবে। দেয়ার কামস দ্য প্রোডাক্ট ডেলিভারি, অথবা সার্ভিস হলে সার্ভিস ডেলিভারি। আই থিঙ্ক
হোয়াট এভার ইজ দ্য প্রমিসেস, আমার প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের ডেলিভারি যদি কনসিস্টেন্টলি ঠিক না থাকে এবং যদি আমি কনসিস্টেন্টলি ওটাকে তৈরি করতে না পারি, তাহলে আসলে আমি কখনোই ব্র্যান্ড তৈরি করতে পারবো না। আমি হয়তো ব্র্যান্ডের আমার প্রোডাক্টের বা আমার লোগোর অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো, কিন্তু দ্যাট ইজ নট ব্র্যান্ড। দ্যাট ইজ এ ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা আমার প্রোডাক্ট লোকে চেনে আর আমার প্রোডাক্টটাকে ব্র্যান্ড হিসেবে চেনে, এটার ভিতরে একটা বড় ডিফারেন্স আছে। সো আমাকে যদি গ্লোবালি যেতে হয়, আসলে আমাকে প্রথমত হচ্ছে আমার ব্র্যান্ডের যে কনসিস্টেন্সি সেটাকে বজায় রাখতে হবে ইন টার্মস অফ মাই হোল ব্র্যান্ড পজিশনিং। সেকেন্ড হচ্ছে যে আমি এই ব্র্যান্ডের এগেনস্টে যে প্রমিস করছি ইন টার্মস অফ মাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোয়ালিটি বা ওভারঅল সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট নিয়ে, সেটাকে আমাকে অফকোর্স প্রতিটা টাইম আমাকে বজায় রাখতে হবে। আমি বলতে পারবো না যে 1 কোটি লোক খাচ্ছে, তার ভিতরে 2টা লোক এলোমেলো, 2টা প্রোডাক্ট এলোমেলো হতেই পারে। 2টা লোক মানে 1 কোটির ভিতরে 2টা প্রোডাক্ট খারাপ হয়েছে, ইট ইজ নট অ্যান এক্সকিউজ। ওই যে 2টা খারাপ হলো, দ্যাট টু ইজ মাই নেগেটিভ পয়েন্ট ফর মাই ব্র্যান্ড। এবং গ্লোবালি কম্পিটিশন করতে হলে আমাকে আসলে এখান থেকে মানে আমাকে 1 কোটি সেল করলে আমাকে 1 কোটি কনসিস্টেন্ট কোয়ালিটি এবং প্রমিস মিট করতে হবে। দ্যাট ইজ দ্য প্রিরিকুইজিট, আদারওয়াইজ সম্ভব না। দেখুন, এআই ইজ এ বাজওয়ার্ড এখন, হ্যাঁ, মানে সবাই এআই করছে, সব ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে এআই ইজ এ টুল। ডিজিটাল মার্কেটিং ইজ অলসো এ মিডিয়াম অ্যাজ এ টুল। হ্যাঁ, মার্কেটিংয়ের যে বেসিক ফান্ডামেন্টাল, কনজিউমারকে বোঝা এবং কনজিউমারের প্রয়োজন অনুযায়ী আমাকে তার সামনে আমার পুরো ভ্যালু চেইন রেডি করে তার সামনে আমার প্রোডাক্ট বা সার্ভিস উপস্থাপন করা এবং প্রতিবার তাকে তার এক্সপেকটেশন অনুযায়ী, আমার প্রমিস অনুযায়ী তাকে ডেলিভারি করা। এই বেসিক ফান্ডামেন্টাল লেনদেনের যে ব্যাপারটা, এটা কিন্তু তখনও ছিল, 100 বছর 1000 বছর আগেও ছিল, এখনও আছে, আরও থাকবে। ডিজিটাল মার্কেটিং বলেন বা ডেটা বলেন বা এআই বলেন, এগুলো আমাদেরকে হেল্প করছে এই আন্ডারস্ট্যান্ডিংগুলোকে আরও ভালো মতো বুঝতে এবং নিজেদেরকে আরও ভালো মতো শার্প করে কনজিউমারকে প্রিপেয়ার করতে। আগে যেই অ্যানালাইসিসটা করতে হয়তো আমাকে 15 দিন সময় লাগতো, এখন হয়তো সেটা 5 দিনের ভিতরে, ইভেন 5 ঘন্টার ভিতর করা যাচ্ছে, রাইট? সো আমি বলবো মার্কেটিং বদলাচ্ছে তা না, মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল একই জায়গায় থাকছে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে আমি কত দ্রুত এই টুলসগুলোকে আমি কত বেটারভাবে এফেক্টিভলি আমি ইউটিলাইজ করছি বা ব্যবহার করছি টু কাম আপ উইথ এ বেটার সলিউশন ওভার দ্যান মাই কম্পিটিটর ইজ ডুইং। এবং দ্য চ্যালেঞ্জটা হবে আসলে টুলস না, চ্যালেঞ্জটা হবে টুলসের প্রয়োগ নিয়ে। দেখুন, আমি সেদিনই পড়ছিলাম যে এআই নিয়ে একটা চমৎকার কাজ হয়েছে কিছুদিন আগে, মানে খুবই সিম্পল একটা কাজ, কিন্তু আমার কাছে খুব চমৎকার লেগেছে। কেন? সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে কেরালাতে একটা বনের ভিতর দিয়ে একটা রেল লাইন গিয়েছে। তো যেটা হতো, ট্রেন যাওয়ার সময় ওই বনে প্রচুর হাতি আছে, সো এই হাতিগুলো ক্রস করতো এবং প্রচুর হাতি মারা যেত বা ইনজিউর্ড হতো ট্রেনের সাথে সংঘর্ষ হয়েছে, কারণ হাতি দেখা যাচ্ছে প্রায় রেল লাইনের উপরে থাকছে বা রেল লাইনের পাশে করা। সো ওরা একটা এআই দিয়ে ওরা একটা মডেল তৈরি করেছে, যেই মডেলিংয়ের মাধ্যমে ট্রেন আসার আগে ওরা হাতিগুলোকে সরিয়ে দেয় ট্রেন লাইনের আশেপাশ থেকে। এবং এটা অ্যাডাপ্ট করার পরে, এটা অ্যাডাপ্ট করেছে লাস্ট 3 মাস 3.5 মাস, এবং স্ট্যাটিস্টিক্স বলছে যে এটা অ্যাডাপ্ট করার পরে গত 3 মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো হাতি ইনজিউর্ড হয়নি। দেখুন, দিস ইজ দ্য ইউটিলাইজেশন অফ এআই। আমরা যদি এআই দিয়ে নিজের ছবি বানাচ্ছি, বুর্জ আল খলিফার উপরে নিজের ছবি বসাচ্ছি, হ্যাঁ, এইটা করছি ওইটা করছি, এইটার আসলে মানে এটার জন্য তো এআই না। এআই ইজ এ টুল, ইট ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ দিস টুল। সো ঠিক সিমিলারলি আমি এক্সাম্পলটা দিলাম এ কারণে যে মার্কেটিং চেঞ্জ হবে না বা মার্কেটিং চেঞ্জ হয়নি, বাট ডিপেন্ড করবে হচ্ছে আপনি টুলটাকে কীভাবে ব্যবহার করছেন। আপনি যদি টুলটা, যারা যে কোম্পানি, যে কান্ট্রিগুলো, যে ইকোনমি এআই টুল বলেন বা ডিজিটাল মার্কেটিং টুলগুলো বলেন, যত ভালো মতো ব্যবহার করতে পারবেন, তাদের বিজনেস বলেন, তাদের ব্র্যান্ড বলেন, তাদের ওভারঅল প্রগ্রেস, ইকোনমি আরও বেটার হবে। আর আমরা যদি সেটাকে না করতে পারি, আমরা যদি এই ছবি বানানো, ফেক নিউজ বানানো, ডিপ ফেক তৈরি করা, এগুলোর ভিতরে থাকি, তাহলে আমরা যেখানে আছি এখানেই থাকবো। সো দ্য ডিফারেন্স উইল বি ক্রিয়েটেড বাই দ্য ইউটিলাইজেশন অফ দ্য টুল, নট বাই দ্য টুল ইটসেলফ। স্পেশালি মার্কেটিয়ারদের জন্য যদি বলি, প্লিজ কানেক্ট উইথ ইয়োর কনজিউমার অলওয়েজ, নো ম্যাটার হাউ মাচ ডেটা ইউ হ্যাভ, হাউ মেনি টুলস ইউ হ্যাভ। এআই এর কত নম্বর ভার্সন, ChatGPT 20ও যদি আসে, তারপরেও আমার স্ট্রং বিলিভ হচ্ছে আপনি একটা লোকের সাথে বসে তার সাথে কথা বলে তার কাছ থেকে যে ইনসাইট
বুঝতে পারবেন, নিতে পারবেন, সেটা নো অ্যামাউন্ট অফ রেডিমেড ডেটা অর এআই ক্যান টেল ইউ। সো আপনাকে, আমার কাছে মনে হয় যে দেখেন মার্কেটিয়াররা কি করে, মার্কেটিয়াররা কিন্তু দিন শেষে আরেকজন মানুষের চাহিদা নিয়ে কাজ করে। সো সেটা যদি কাজ করতে হয় আপনাকে আরেকজন মানুষের চাহিদা ভালো মতো বুঝতে হবে, একদম ক্লিয়ার কাট বুঝতে হবে যে তার সমস্যা কী এবং তার সমাধানের উপায়গুলো কী কী। সো সেটা যদি বুঝতে হয়, স্টিল দ্য হিউম্যান কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স ইউ ইউজ অল দ্য AI বলেন, all the data, everything, that's fine, but do not lose the human connection. Go to market, visit the market, see the market from your own eye, understand the trade dynamics, talk to the traders. আমি FMCG জন্য বলছি বিশেষ করে। If it is a service industry, go to the user who are using your service, sit with them, talk to them, see how the product is being used or the service is being used. That's how you get the fresh data or fresh understanding and insight, which is more valuable than any amount of data you analyze. So please, you remember, if you want to work and build your career in marketing, it does not happen in AC room. It happens in the market. That's why the profession itself is called marketing. তার মানে মার্কেটিংয়ে কাজ করতে হলে আপনাকে মার্কেটে যেতে হবে, মার্কেটে থাকতে হবে, মার্কেট বুঝতে হবে, not and market is outside, not inside the office. So I would really request যারা মার্কেটিংয়ে ক্যারিয়ার বিল্ড করতে চান, প্লিজ মেনটেন দ্য হিউম্যান কানেকশন অ্যান্ড মেনটেন দ্য কানেকশন উইথ দ্য মার্কেট। আই থিঙ্ক দ্য ক্যারিয়ারের শুরুর দিকে ধৈর্যটা খুব জরুরি। ধৈর্যটা জরুরি মানে হচ্ছে যে আমি লার্নিং মেন্টালিটি থাকা, যে আমি শিখবো আগামী 5-7-8 বছর আমি ইনভেস্ট করব হচ্ছে টু লার্ন, এবং এটার জন্য যে ধৈর্যটা দরকার, এই ধৈর্যটা আমাদের এখানে মানে আমাদের হয়তো শুরুর দিকে খুব একটু ডিফিকাল্ট হয়ে যায়, বা যেহেতু সময়টাই অস্থির, আমরা এখন 15 সেকেন্ডের রিল দেখে অভ্যস্ত, সেখানে 5 বছর ধৈর্য ধরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমি খুব সিম্পল দুটো কথা বলি। প্রথম হচ্ছে, আপনি যখন জুনিয়র আপনার জন্য শেখার অপশন তত বেশি, বিকজ কস্ট অফ ইউর মিস্টেক ইজ মাচ লেস। আপনি যখন জুনিয়র, আপনি যদি একটা ভুল করেন, অর্গানাইজেশনের কত ক্ষতি হবে? 10,000 টাকা ক্ষতি হবে, 20,000 টাকা ক্ষতি হবে, 50,000 টাকা ক্ষতি হবে খুব বেশি হলে। বাট আপনি যখন সিনিয়র, আপনার একটা মিস্টেক কোটি কোটি টাকার ক্ষতি হবে। সো অর্গানাইজেশন জুনিয়রদের মিস্টেক অনেক ইজি সহ্য করে নেয় বা স্কোপ থাকে, যেটা আপনি ক্যারিয়ারের শুরুর দিকে পাবেন। ওয়ান্স ইউ আর সিনিয়র, ইউ হ্যাভ লেস স্কোপ টু ডু মিস্টেক অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরর। সো লার্ন অ্যান্ড ট্রাই টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাট দ্য বিগিনিং অফ ইউর ক্যারিয়ার। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে, আমি যদি সিম্পল ক্যারিয়ার গ্রাফও দেখি, আপনার ইনকাম গ্রোথ ইজ অলওয়েজ সবচেয়ে বেশি হবে হচ্ছে ক্যারিয়ারের লাস্ট 10-15 বছর। তার আগের শুরুর 10-15 বছর যত চেষ্টাই করেন, খুব বেশি ইনকাম গ্রোথ হবে না। সো আপনি যদি শুরুর দিকটাতে যদি লার্নিং গ্রোথটাকে ভালো মতো নিতে পারেন, তাহলে পরবর্তী আপনার ইনকাম গ্রোথটা আরও বেটার হবে। সো আই উড সে যে প্রথম দিকে ধৈর্য ধরে ভালো অর্গানাইজেশন বলেন বা ভালো লাইন ম্যানেজার বলেন বা ভালো টিম বলেন, আপনি যদি ভালো লাইন ম্যানেজার পান বা ভালো টিম পান, দ্যাট ইজ এ ভ্যালুয়েবল অ্যাসেট, যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা ইউ ক্যান সেল অ্যান্ড ইউটিলাইজ ফর রেস্ট অফ ইউর ক্যারিয়ার। সো সাজেশন থাকবে, প্রথম দিকটা একটু ধৈর্য ধরি আমরা, ফোকাস অন লার্নিং ফর ফার্স্ট 5 to 8 years. That learning will help you for next 25 years in your career. A lot of time. If you know the success, শুধু আমার ক্ষেত্রে না, আমি বলবো যে আপনি যদি কারো লাইফে বা কারো প্রফেশনাল জীবনে যদি জেনে থাকেন যে 5টা সাকসেস আছে, তার মানে ধরে নেবেন যে তার 500 মিস্টেক আছে বা তার 500 চ্যালেঞ্জেস আছে। বিকজ গ্লোবালিও যদি বলি, আমি যদি ওটা পার্সোনাল লেভেলে বলছি না, বাট গ্লোবালিও বলা হয় যে নতুন প্রোডাক্টের সাকসেস রেট হচ্ছে অনলি 8%। সো 100 প্রোডাক্ট গ্লোবালি যদি লঞ্চ হয়, 8টা টিকে থাকে, 92টা থাকে না। হিউম্যান লাইফের ব্যাপারটাও তেমন। যদি সাকসেস দেখেন দুটো, তার মানে হচ্ছে ধরে নিতে হবে যে তার মানে তার লাইফের অন্তত 40-50টা ফেইলিয়ার আছে, এবং এইটা পার্ট অফ লাইফ। এটা যদি না হয় তাহলে আসলে সাকসেস আসেনি। সো আই হ্যাভ অলসো গন থ্রু এ লট অফ চ্যালেঞ্জেস, ফেইলিয়ার্স, স্বীকার করতে দোষ নেই। অনেক প্রজেক্ট করেছি যেটা শেষ পর্যন্ত কাজে আসেনি, অনেক ক্যাম্পেইন করেছি যেটা শেষ পর্যন্ত কাজে আসেনি, অনেক স্ট্র্যাটেজিক মুভ নেওয়া হয়েছে যেটা দেখা গিয়েছে যে ইন অল দ্য ডেটা এবং সব কিছুতে অল ওকে,
বাট লঞ্চ করার পরে দেখা গিয়েছে যে সিচুয়েশন সাডেনলি চেঞ্জ হয়ে গেল এবং কাজ হয়নি। যেমন আমি যদি পার্টিকুলার এক্সাম্পল বলি, আমরা আমি ফ্রেশ এক্সাম্পলই বলি, আমাদের ডানো ডেল আমাদের আরলাতে যখন আমি ছিলাম তখন ডানো গ্রোথ শক্তি নামে একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করেছিলাম। ইট ওয়াজ এ বিউটিফুল প্রোডাক্ট ফর এ পার্টিকুলার সেগমেন্ট, এবং ফ্রম এনি point of view, any data, any situation, that product was in terms of product packaging, placement, apnar positioning, target setting, everything was right. But by the time আমরা যখন এটা লঞ্চ করলাম কোভিডের পরে, because of the inflation, high inflation and economic shift, the entire market dynamic suddenly changed, which nobody could predict when this project was started. So ultimately এই প্রোডাক্টটা ফ্লাই করেনি। আমরা ট্রাই করেছি, প্রায় বছর দেড়েক ট্রাই করার পরে যখন বোঝা গেল যে না এটা কাজ হচ্ছে না, বিকজ মার্কেট ডাইনামিক চেঞ্জ হয়ে গিয়েছে, উই হ্যাভ টু উইথড্র দ্য প্রোডাক্ট। সো ইটস জাস্ট ওয়ান এক্সাম্পল। সো এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, আমার জীবনে হয়েছে। আই এম শিওর যারা কর্পোরেট ওয়ার্ল্ডে 15-20 বছর ধরে আছেন বা ইভেন 10 বছর ধরে আছেন তাদের জীবনেও হয়েছে। বাট ইটস এ পার্ট অফ লাইফ। আপনি যদি 10টা কাজ করেন, 2-3টা কাজ করবে, 2-3টা হয়তো কিছু ভালো কাজ করবে, কিছু হয়তো মিডিয়াম লেভেলে কাজ করবে, অনেকগুলো হয়তো কাজ করবে না। And that's only because end of the day we all are human. None of us are God, none of us are ফেরেশতা। সো আমি যদি যা করব তাই যদি হিট হতো তাহলে তো আমার হিউম্যান হিসেবে থাকার কথা না। সো বাট অর্গানাইজেশন নিডস টু help and have that mentality of accepting the situation, and also the person should have that gut যে ফেল হয়েছে বা খুব বেশি সাকসেস হয়নি, বাট হাউ ক্যান আই টেক দ্যাট লার্নিং অ্যান্ড ইম্প্রোভাইজ নেক্সট টাইম। অ্যান্ড দ্যাটস হাউ হিউম্যান গ্রোজ, দ্যাটস হাউ অ্যাকচুয়ালি এনি অর্গানাইজেশন গ্রোজ। আপনি যদি গ্লোবালি যে অর্গানাইজেশনগুলো শত শত বছর ধরে টিকে আছে, আপনি যদি তাদের হিস্ট্রি দেখেন, there are lots of mistakes, lots of failure they have as well, but they still adopted those learning, they still encourage people to try new things, and that's how they become bigger and become so great. দেখা যায় যে মার্কেটিং সবচেয়ে কম বোঝে হচ্ছে মার্কেটিয়াররা, আর মার্কেটিং সবচেয়ে ভালো বোঝে হচ্ছে যারা মার্কেটিংয়ে কাজ করে না তারা। এটার আসলে একটা দিস ইজ এ কার্স, দিস ইজ অলসো এ ব্লেসিং। এটার একটা মূল কারণ কি জানেন? মূল কারণ আমার কাছে মনে হয় মার্কেটিংয়ের আপনার পুরো অর্গানাইজেশনে মার্কেটিং ইজ দ্য অনলি ফাংশন যেটার কাজটা সবচেয়ে বেশি ভিজিবল। এটার কাজটা সবাই দেখে, সবাই জানে। ধরেন আপনি ফর এক্সাম্পল যে আপনি এইচআরে রিক্রুট করছেন, একজনকে রিক্রুট করলেন, একটা যে কোনো একটা পজিশনে রিক্রুট করলেন, এইটা আসলে কতজন অর্গানাইজেশনে দেখে বা বোঝে বা জানে? আপনি হয়তো ফাইন্যান্সে আপনি যে হিসাব নিকাশগুলো করছেন ভেরি ইম্পর্টেন্ট, বাট কয়জন আপনার কাছে যে ফাইন্যান্সের কাছে যে হিসাব নিকাশ দেখতে যায়? আজকে একজন ফাইন্যান্স ম্যানেজার যে ব্যালেন্স শিটটা তৈরি করলো, এটা তো নিশ্চয়ই কোথাও পোস্ট করে না, রাইট? সো এটার অ্যাক্সেস খুব অল্প কয়েকজনের কাছে থাকে, বিজনেস হেড যারা আমরা কাজ করি তাদের কাছে। সো ডিসকাশনটা তাদের নিয়েই হয়। আপনি যখন সাপ্লাই চেন, আপনি কোন প্রোডাক্ট, কোন র ম্যাটেরিয়াল প্রকিউর করছেন বা কী করছেন, এগেইন দ্যাট ইজ নট সামথিং পাবলিকলি, বা আপনি এটা মার্কেটিং হচ্ছে একমাত্র জিনিস যেটা আপনি স্পেশালি আপনি যখন কমিউনিকেশন বানাচ্ছেন, এটা সবাই দেখছে, দেখার জন্যই তো বানানো হয়। সো সবারই তখন একটা না একটা কথা থাকে, হ্যাঁ, সবারই তখন মনে হয় এটা এরকম না হয় ওরকম হলে ভালো হতো। আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, প্রোডাক্ট নিয়েও, কারণ একটা মেইন বেসিক ডিফারেন্সটা কোথায়? বাকি ভ্যালু চেনের বাকি প্রত্যেকটা ফাংশনের কাস্টমার হচ্ছে ইন্টারনাল, মার্কেটিং ইজ দ্য অনলি ফাংশন যার কাস্টমার হচ্ছে এক্সটার্নাল, পাবলিক। সো এটা নিয়ে এজন্য এটার ভিজিবিলিটিও বেশি থাকে, এটার হাইলাইটও বেশি থাকে, এটার ক্রিটিসাইজও বেশি থাকে, বা এটা নিয়ে আলোচনাও বেশি হয়। সো এইটা অনেক সময় আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি তাদের জন্য এটা একটা ইন্টেন্স প্রেশার, বিকজ যেটা বললাম যে আমি যাই করি সেটা মন্তব্য করার জন্য 10 জন বসে আছে, সেটা আমার অফিসের দারোয়ান থেকে শুরু করে বাইরের লোক তো আছেই। সো আই থিঙ্ক এই প্রেশারটা নিতেই হবে, বিকজ দ্যাট ইজ হাউ। আবার একইভাবে এটাকে যদি উল্টাভাবে দেখেন, আপনার সাকসেস যখন হয় তখন কিন্তু মার্কেটিংয়ের সাকসেসের কথাটা সবচেয়ে বেশি মার্কেটে ছড়ায়, রাইট? অমুক ব্র্যান্ডের, আপনি যদি যে কোনো ভালো ব্র্যান্ডের কথা চিন্তা করেন, ওই ব্র্যান্ডের ব্র্যান্ড ম্যানেজারকে সবাই চিনে, কিন্তু ওই ব্র্যান্ডের ফাইন্যান্স ম্যানেজারকে কয়জন চিনে, সাপ্লাই চেনের লোকটাকে কয়জন চিনে? সো এই জন্য আমি শুরুতেই বললাম যে ইটস এ ব্লেসিং অ্যাজ ওয়েল অ্যাজ এ কার্স। এটাকে আসলে ঠেকানোর উপায় নেই, কিন্তু এটাকে অ্যাডাপ্ট করার উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার যে কোনো কাজ মার্কেটিং থেকে যখন আমরা করি, সেটা প্রমোশন হোক, ক্যাম্পেইন হোক, নিউ লঞ্চ হোক, এনিথিং এলস হোক, নতুন স্ট্র্যাটেজি হোক, উই নিড টু সেট এ বিজনেস টার্গেট ফর দ্যাট। এটা আমি যে করছি, এটা আমার বিজনেসে কী ইম্প্যাক্ট করবে? বিজনেস ইম্প্যাক্ট কিন্তু শুধু রেভিনিউ না, রেভিনিউর আগে কিন্তু অনেকগুলো
জিনিস আছে। আপনার পাত্র পারচেস ফানেলের ইম্প্যাক্ট হতে পারে, আপনার প্রফিটেবিলিটির ইম্প্যাক্ট হতে পারে, আপনার রেভিনিউর ইম্প্যাক্ট তো হতেই পারে, আপনার মার্কেট শেয়ারের হতে পারে, মার্কেট পেনিট্রেশনের হতে পারে, অনেক রকম প্যারামিটার আছে। সো আপনি যদি এই প্যারামিটারগুলো কাজ শুরু করার আগে সেট করতে পারেন যে আমার এই কাজটা, এই ক্যাম্পেইনটা, এই প্রোডাক্টটা, এই প্যাকেজিংটা অ্যাকচুয়ালি কী সলভ করবে এবং কোথায় যেয়ে কোন প্যারামিটারকে কেপিআইকে হিট করবে, সেই কেপিআইয়ের এখনকার অবস্থা কী এবং আমি কি করতে চাচ্ছি, এইটুক যদি করে নেওয়া যায় তাহলে করার পরের যে ইম্প্যাক্টটা সেটা সমালোচনা হোক বা না হোক, আপনি এটাকে নাম্বার দিয়ে জাস্টিফাই করতে পারেন যে আমি এটা করেছিলাম এই কারণে, দ্যাট ওয়াজ দ্য কেপিআই অ্যান্ড দিস কেপিআই ইজ অ্যাচিভড অর নট অ্যাচিভড। সো দেন বাকি নয়েজ কী হচ্ছে বা কে কী বলছে ডাজেন্ট ম্যাটার। সো আই থিঙ্ক মার্কেটিংয়ের থেকে আমরা এই জিনিসটা প্রচুর মিস করি। উই মার্কেটিয়ার্স আর গিলটি অফ দ্যাট। আমরা কাজ শুরু করার আগে কেপিআই সেট করে নিই না যে এইটা থেকে আমি কী অ্যাচিভ করতে চাচ্ছি। সো তখন যেটা হয়, ওইটা যেহেতু আমাদের ফিক্সড কেপিআইটা মানে সেট করে নেওয়া হয় না, সো এক একজনের মাথার ভিতরে এক এক রকম জিনিস থাকে। এরপরে যখন ক্যাম্পেইন নামে অথবা যখন কাজটা করা হয়, এরপর এক একজন যার পয়েন্ট অফ ভিউ থেকে জাজমেন্ট করতে থাকে, এবং যেহেতু আমার হাতে কোনো ফিক্সড পয়েন্ট অফ ভিউ ছিল না কাজ শুরু করার আগে, সো আমি ওটাকে ডিফেন্ডও করতে পারি না। সো আই থিঙ্ক দ্যাটস এ চ্যালেঞ্জ অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড অ্যাজ ওয়েল, যে ইফ উই ক্যান ফিক্স দ্য অ্যান্ড কেপিআই, যে দিস ক্যাম্পেইন অর দিস অ্যাক্টিভিটি ইজ বিং ডান বিকজ অফ দ্যাট অ্যান্ড দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ ফ্রম দিস, তাহলে এটাকে মানে নট অনলি ডিফেন্ড করা, আপনার নিজের জন্য এই কাজটার আসলে জাস্টিফিকেশন করাটা ইজি হয় এবং আপনি নিজেও বুঝতে পারেন যে কাজটা করে আসলে উপকার হয়েছে না হয়নি।